হ্যাঁ বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণে। আহ, এর আগের দিন আমি তোমাকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় মনোজদের অদ্ভুত বাড়ি সিরিজের প্রথম গল্পটা বলেছিলাম। গল্পটার নাম হচ্ছে ফটোটা কার। আজকে আমি দ্বিতীয় গল্পটা বলবো। গল্পটা হচ্ছে সারা উঠোনে ডালবাটা। এই গল্পটা দ্বিতীয় গল্প, মানে এই গল্পটা কিন্তু পরস্পর সাথে পরস্পরের সম্পর্কিত আছে, তারই পরের অংশ। এইভাবে মোট আমি আগেই বলেছি 6টা গল্প ছিল, আজকে দ্বিতীয় অংশটা বলবো। যাই হোক, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। তোমরা গল্প ভালো লাগলে তোমরা লাইক দেবে, কমেন্টস করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আমার নতুন নতুন গল্প শোনাতে আমি অনেকটা উৎসাহ পাবো। শুরু করি তাহলে। সারা উঠোনে ডালবাটা। সারা উঠোনে ডালবাটা ছত্রাখান হয়েছিল। এখানে সেখানে ডালবাটায় কাকের পায়ের ছাপ। এতক্ষণ সারা উঠোনে হুটোপাটা করে কাকটা পেঁপে গাছে উঠে ঠোঁট দিয়ে চেটে চেটে তার গা পরিষ্কার করছিল। বামা সুন্দরী হাত জোর করে কাকটাকে প্রণাম করে বললেন, যাই ঠাকুরজি, আজ আবার কি কাণ্ড বাঁধালে দেখে আসি। মানে ওই যে ঠাকুরজি আছাড় খেয়েছিল সেটাই বলছে, যে ঠাকুরজি আবার কি কাণ্ড বাঁধালে দেখে আসি। আছাড় খেতে পারে মানে আছাড় মতে খেতে পারে মানুষটা। আমাদের এত বয়স হলো, এখনো তো এত আচার খেতে পারি না। সতীশ ভরদ্বাজ গম্ভীর মুখে চেয়ারে বসে পুজোর চাল কলার পেতলের রেখুনি টেবিলের উপর রেখে খবর কাগজ পড়ছিলেন। তারপর শব্দ করে খবর কাগজ পড়তে পড়তে, জিনিসপত্রের দাম ক্রমশই বৃদ্ধি পাইতেছে। এইরূপ বৃদ্ধি পাইলে গরিব মানুষেরা কি করিয়া প্রাণ ধারণ করবে, কাহার কাছে হাত হাত পাতিবে? হ্যাঁ ঠিকই তো, ইয়ার কি পেয়েছে নাকি? ইহারা কি করে করিবে? ঠাকুরমশাই এইরকম অন্যরকম করে কাগজ পড়েন, বেশ জোরে জোরে পড়ছেন। পড়তে পড়তে উত্তেজিত হয়ে তার ভিতরেই নানা রকম মন্তব্য করতে থাকেন। শুনলে মনে হয় যেন ওসব কাগজেই ছাপা আছে। যেমন ওই যে বললেন, হ্যাঁ ঠিকই তো, ইয়ার কি পেয়েছে নাকি? ইহারা কি করিয়ে করিবে? এরম ধরনের তিনি মন্তব্য করে থাকেন। এখন যেমন পড়ছেন, কালীচরণ সাধুকে পুলিশ দ্বার দ্বার সোপর্দ করিয়াছে। সে নাকি পঞ্চম বর্ষীয়া এক বালিকার কান হইতে দুল ছিনাইয়া লইয়া, ইস, ছি ছি, বালিকাটির কান কাটিয়া প্রবল রক্তপাত হইতে থাকে। চামারকে জুতো পেটা করতে হয়। দুই দলের খেলায় কেউ গোল করতে পারে নাই, তা পারবে কেন? অপদার্থ সব। সিমলায় প্রচন্ড তুষারপাত। উফ, এই ঠান্ডা, বরফ ঠান্ডা রে বাপ। মুরগি হাটায় জোড়াখুন ছুরিকাঘাতে, বাপরে, ছুরি যখন কচ করে শরীরের ভেতর ঢোকে তখন না জানি কেমন ভয়ঙ্কর লাগে। এরম তার গল্প খবর কাগজ পড়ার সময়। ঠিক এই সময় ঝপাত করে কাকটা নেমে এলো বারান্দায় রেলিংয়ে, বসেই ডাকলো, কা। ঠাকুরমশাই কাগজটা নামিয়ে ডবল পাহাড়ের চশমার উপরের অংশটা দিয়ে কাকটাকে দেখে বললেন, কা তব কাস্তা কান্তে পুত্র। তোমার স্ত্রী বা কোথায়, ছেলেপুলেই বা কোথায়? পশু পাখির আত্মীয় স্বজন থাকে না? বড় হতভাগ্য হে তোমরা। বলে খবরের কাগজটা ফের তুলে নিয়ে পড়তে আরম্ভ করলেন। বর্ধমানে বড়ই কাকের উৎপাত বাড়িয়েছে। এই কাকগুলি কিছু অন্যরকম, সাধারণ কাক নয়। গৃহস্থের বাড়িতে ঢুকিয়া ইহারা দিনে ডাকাতি করিতেছে। কাকটা আবার ডাকলো, কক। ঠাকুমশাই ফের কাকটা দিয়ে চললেন, কং। কে তুমি? কোথা হতে আসছো? বর্ধমান নয় তো? তোমার ভাবসাব তো ভালো ঠেকছে না বাবু। যাও, গচ্ছ গচ্ছ, মানে চলে যাও। কাকটা একটু কাশির শব্দ করে বলল, কেয়াও। বুঝালে কেয়াওটা আবার কি? কাকটা এক লাফে টেবিলের উপর উঠে এলো। চোখের সামনে হাতের নাগালে বসে টাউ টাউ করে চাল কলা খেতে লাগলো। ঠাকুমশাই তেরে গিয়ে বললেন, হুস,
কাকটাও চাল ঠুকরে দিয়ে বলল, কাউ। সতীশ মশাই পিছিয়ে এলেন। ক্যাও? আরে এ তো দেখছি বিশুদ্ধ সংস্কৃত। কয়, কাকটা বলল। ঠাকুরমশাই হাত থেকে কাগজটা খসে বলল। তিনি হঠাৎ বুঝতে পারলেন এতক্ষণ যা হচ্ছে তা খুব সাধারণ ঘটনা নয়। বামা সুন্দরীকে ভয় খাওয়ানোর জন্য তিনি যা যা বানিয়ে বলেছিলেন তাই বুঝি সত্যি হলো। তিনি হঠাৎ হাউ মাউ করে দৌড়ে গিয়ে উঠোনের ওপাশে বৈজ্ঞানিক হারাধনের ল্যাবরেটরিতে ঢুকে টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়লেন। সেখানে একটা উপুর করা গামলার মধ্যে কি এক যন্ত্র, সেটা ছোঁয়া মাত্র ঠাকুরমশাই গা কাঁটা দিয়ে উঠল। মাথার চুল কি আমার টিকিটা পর্যন্ত দাঁড়িয়ে গেল। শরীর একটা শিরশির ভাব। টেবিলের ওপাশ থেকে হারাধন বাবু গম্ভীর ভাবে বললেন, সাকসেসফুল। কি বাবা, কি সাকসেসফুল? সতীশ ভরদ্বাজ জিজ্ঞেস করলেন। স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এতক্ষণ ধরে এটা একটা এক্সপেরিমেন্ট করছিলাম। মনোজের মেজো কাকা ভজহরি বাজার করার ব্যাপারে খুব পাকা লোক। সবাই বলে ভজবাবুর মতন বাজুরে লোক দুনিয়ায় দুটো নেই। বাজারের যত ব্যাপারী আর দোকানদার বাজুরে ভজবাবুকে দেখলেই ভয় পায়। যেতে যাতে এঁটে সবজিওয়ালা সকাল থেকে যে ফুলকপির দর 1.5 টাকার 1 পয়সার নিচে নামায়নি, সে বড়জোর বাজুরে ভজবাবুকে দেখলে নার্ভাস হয়ে নিজে থেকে 5 থেকে বলে ফেলে। সব দোকানদার গোলমালে দাড়িপাল্লা বা বাটখারা দিয়ে ওজন করে, আর তারা ভজবাজারের দ্বন্দ্ব পেলেই সব সরিয়ে ফেলে ভালো মানুষ সাজে। অবশ্য ভজবাবু কখনো দোকানদারের দাড়িপাল্লা বা বাটখারায় মেপে জিনিস কেনেন না। তার সঙ্গে সবসময় নিজস্ব দাড়িপাল্লা আর বাটখারা থাকে। রান্নার ঠাকুর গুফো মিশির আর চাকর রঘু সেসব বই নিয়ে বাজারে যায়। ভজবাবুর বাজার করার কায়দাটা একটু অদ্ভুত, অন্যরকম। সে কায়দাটা একটা এমন অদ্ভুত যে খদ্দেরেরা নিজেদের মধ্যে বাজার করা বন্ধ রেখে ভজবাবুর বাজার করা দেখে। যেমন আজ টমেটোওয়ালা ভজবাবুকে দেখে খুব বিনয়ী হাসি হেসে এক গালের পান অন্য গালে সাপ্লাই করে দিয়ে 2.5 টাকার টমেটো নস্যিকে বলে বলল, আপনি বললেন বলেই, আপনি এসছেন বলেই 4 আনা ছেড়ে দিলাম। ভজবাবু নির্নিমেষ লোচনে টমেটোওয়ালার দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। পাড়ার থিয়েটারে কেপুবাবু সিরাজউদ্দৌলা সেজে মোহাম্মদী বেগের হাতে ছোড়াকে যেমন ভাবে চেয়েছিলেন, সে দৃশ্যে যে হাততালি পড়েছিল তা 2 মাইল থেকে শোনা যায়। ঠিক তেমনি চোখের দৃষ্টি ভজবাবুর। সেই চোখ দেখে টমেটোওয়ালার রক্ত জল হয়ে গিয়েছিল। মিনমিন করে সে আরো 2 আনা ছেড়ে দিল। ঠিক আছে ভজবাবু, আর নয় 2 আনা কম দেবেন। ভজবাবু সে কথার উত্তর দিলেন না। তার থমথমে মুখ, লাল চোখ ক্রমশ লাল হয়ে উঠছিল। চোখ দুটো স্থির, নাকের কাঁপা পাটা কাঁপছে। এক পাশে বেগুন বেগুন দর করতে করতে অন্য পাশে পালং শাক গুলিতে ভরতে হতে 2-4 জন লোক এগিয়ে এলো, দাঁড়িয়ে হলো ভজবাবুর পাট দেখবে। ভজবাবুর ঠোঁট কেঁপে উঠলো, ফিস ফিস করে বললেন, মহাপাপ। কথা শোনার পর 2-4 জন কান এগিয়ে আনলো। ভজবাবু আর একটু জোরে বলে উঠলেন, মহাপাপ। সেই গম্ভীর ধ্বনি শুনে টমেটোওয়ালার মুখ শুকিয়ে গেল। পরক্ষণে ভজবাবু 2 হাত লাফিয়ে উঠে বিরাট ভিক্ষা দিলেন, মহাপাপ, মহাপাপ, মহাপাপ। যারা কান এগিয়ে এনেছিল তারাও বিকট শব্দে কান চেপে 5 পা পিছিয়ে গেল। ভজবাবু লাফাচ্ছেন আর হুঙ্কার দিচ্ছেন, মহাপাপ, এই পৃথিবীর রসাতলে যাবে। তারপর টমেটোওয়ালার দিকে আঙুল তুলে চেঁচাতে লাগবে, তুইও রসাতলে যাবি, এখনো সময় আছে, বল ঠিক করে। টমেটোওয়ালা নিথর হয়ে বসে রইল খানিকক্ষণ। তারপরে চোখ মুখ মুছে ধরা গেল হলো সাতশিকে, নিন বাবু আপনার দাড়িপাল্লা দিন। ভজবাবু সব জায়গায়
এক কায়দা খাটান না, তাহলে বাজারু হিসেবে তার এত ডাকনাম কিসের? টমেটো আলুকে কাঁদিয়ে তিনি পালং শাক বেচতে আসা ছোট্ট মেয়ের ঝুড়ির সামনে এসে দাঁড়ালেন। মেয়েটির বয়স 10 বছর খানেক হবে। পান খাওয়া রাঙা ঠোঁট চেপে ধরে খুব গম্ভীর ভাবে নলক তুলে বসেছিল। ভজবাবু তার সামনে উবু হয়ে বসে মুখের দিকে চেয়ে ভারী মোলায়েম স্বরে হেসে ছড়া কাটা সুরে বলতেলেন, ও খুকি, তুমি পান খাইছো? বাহ বাহ, পান খেয়েছো? নাকের নোলক পুড়ে পান। জয় জয় বলো, জয় ভগবান। মেয়েটা ভয় পেয়ে খুব সন্দেহের চোখে ভজবাবুকে দেখতে লাগে। ভজবাবু মাথা নেড়ে বললেন, খুকি নোলক পড়ছে, খুকি পান খেয়েছে, খুকি নখ পড়েছে, খুকি পান খেয়েছে। পালং শাক কত করে গো খুকি? মেয়েটা মুখ ঝামটে দিল, টাকা টাকা। ভজবাবু মুখখানা বন্ধ করলেন। পান খাওয়ার কথা রাগ করলে খুকুমন? এমা, রাগ করলে বরং পালং 1 টাকায় কটা হয়? পালং কখনো 1 টাকা হয়? মেয়েটি কাঁদো কাঁদো করে বলল, বাবা বলে গেছে 1 টাকা কমে কাউকে বেচবি না। ভজবাবু 2 চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। হাপুস কেঁদে ভজবাবু বললেন, ও খুকি, তুমি আমার উপর রাগ করলে শেষে? পান খাওয়ার কথা বললে রাগ করলি? কান্নাকাটি দেখে ছোট মেয়েটি ঘাবড়ে গিয়ে দিশাহারার মতন দিশেহারার মতন বলে ফেললে, আমি কি করবো, বাবা বলে গেল যে। ভজবাবু চোখ মুখ ধরা করলেন, তুই বুঝি বাপের সব কথা শুনিস? চুরি করে তেঁতুল খাস না? নতুন জামার জন্য বায়না করিস না? কাজের সময় পালিয়ে খেলতে যাস না? মেয়েটু ফিক করে হেসে বললো, আচ্ছা 12 আনা করে দাও। মেছো বাজারে কানাই মাছওয়ালা বড় ভয়ঙ্কর লোক। সবাই জানে কানাই দিনে মাছ বেচে, রাতে ডাকাতি করে। গুলি পাখানো বিশাল চেহারা, চোখ দুখানা সবসময় গ্যাঁজাখড়ের মতন লাল। খদ্দের সাথে ধমক ধমক দিয়ে কথা বলে। আধমন ওজনের বড় বড় মাছ হেলা ফেলা তুলে ভচাং ভচাং করে কেটে ফেলে রহমান। বুকের পাটা না থাকলে কেউ কানাইয়ের সঙ্গে দরাদরি করতে যায় না। কানাইয়ের দোকানে আজ মস্ত মস্ত রুই মাছ। দূর থেকে ভজবাবুকে দেখেই কানাই তড়িঘড়ি কই মাছগুলো গামছা চাপা দিয়ে রাখলো। 15 টাকার দর দিয়ে রেখেছে। ভজবাবুকে দেখলেই 10 টাকায় নামিয়ে ফেলবে, তার চেয়ে চেপে যাওয়া ভালো। কিন্তু কই মাছ চাপা কি সোজা? তারা লাফায়, হাঁটে, ছোটে। গামছা চাপা কই মাছে ছেঁড়া গামছাটা ছেঁড়ার জোগাড় করে তুললো। ভজবাবু এসে গম্ভীর বললেন, গামছা দিয়ে কত দিয়ে কিনেছিলি? কানাই মাথা ঝুলে, কত আর 3 টাকা হবে বোধহয়। ভজবাবু গম্ভীর মুখে বললেন, মাছের দরের সঙ্গে গামছার দামটা যোগ করে বল কত হলো। রুই মাছের দাম কত? কানাই কাঁচুমাচু বললো, ও মাছ বিক্রি হয়ে গেছে, তাই ঢেকে রেখেছে। কে কিনেছে? কানাই অন্যদিকে চেয়ে বলল, দারোগাবু। এসব চালাকি ভজবাবু জানেন, তাই একটুও না ঘাবড়ে তিনি বললেন, আমি তো থানার কাছ দিয়ে যাবো, মাছগুলো দিয়ে দে, বড় পৌঁছে দিয়ে যাবো। দারোগাবু আর নিশিকান্ত ডাকাতির ব্যাপারে আমার পরামর্শ চেয়েছিলেন। কানাইয়ের মুখের চেহারা পাল্টে যায়। 15 টাকার মাছ সে 12 টাকায় ছাড়তে রাজি। নিশিকান্তপুরের ডাকাতি নিয়ে খুব হইচই করছে পুলিশ। ওর মুখের চেহারা দেখে ভজবাবু বুঝতে পারলেন যে কানাইকে এবার বাগে পাওয়া গেছে। জজ যখন আসামির ফাঁসি আক্রমণের হুকুম দেয়, তখন যেমন গম্ভীর করুণ মুখের ভাব করে থাকে, ঠিক তেমনি করে ভজবাবু কানা দিয়ে চেয়ে আছেন। তা দেখে কানাইয়ের বুক কেঁপে ওঠে। সে ভয় ভয়ে বলে, দারোগাবাবু বোধহয় মাছের কথা ভুলেই গেছেন। আপনি যখন বলছেন। ভজবাবু ইঙ্গিতে রঘু দাড়িপাল্লার মুখো মিশিয়ে বাটখারা বের করে ফেলেছে। ঠিক এক সময় বাধা পড়ল। হয়েছে কি, গোয়েন্দা বরদাচরণ আর তার অ্যাসিস্ট্যান্ট ভাগ্নে চাকু বাজারে এসছে। সবাই জানে ভজবাবু বাজারে এলে সব জিনিস সস্তা হয়ে যায়।
তাই ভজবাবুর পিছনে পিছনে বাজার বাজার করার জন্য অনেকেই তককে তককে থাকে। যেই ভজবাবু 2.5 টাকার মাল 7 সিকিতে কিনে নেন, অমনি বাজারে সেই দোকানে গিয়ে ছেঁকে ধরে সব মাল 7 সিকে দিয়ে কিনে 7 সিকে দিয়ে সব কিনে নেয়। বড়দাচরণ সেই দলের। বড়দাচরণ কই মাছ ভালোবাসেন। এবছর এখনো পর্যন্ত কই মাছ খাওয়ার তার ভাগ্যে হয়নি। আজই প্রথম কানাই মাছওয়ালা কই মাছ নিয়ে বসেছে। অথচ বড়দাবুর কিচ্ছু করার নেই, কারণ বাজারে ভজহরি মাছগুলো প্রায় গ্রেপ্তার করে ফেলেছেন। কানাই বড়দাবুর মুখটা খুব বিষণ্ণ হয়ে গেল। ভাগ্নে চাকু ব্যাপারটা লক্ষ্য করে খানিক ভেবে ভজহর কানে কানে কি যেন একটা বুদ্ধি দিল। তখন মুখখানা উজ্জ্বল হয়ে উঠল বড়দাচরণের। তিনি কাঁচুমাচু করে ভজবাবুর কাছে গিয়ে খুব কুণ্ঠিত গলায় বললাম, ভজবাবু, একটা কথা ছিল। বাজার করার সময় ভজবাবু তৃতীয় পক্ষের সঙ্গে কথা বলতে ভালোবাসেন না। ওস্তাদ কালোয়ার যেমন গানের সময় কেবল তবলচি আর তানপুরে ছাড়া জগতে আর সবকিছু ভুলে যায়, ভজবাবু বাজার করার সময় দোকানদার ছাড়া আর কাউকে মনে রাখতে চান না। বাজার করাটাও তো একটা আর্ট, আর আর্টের সময় কে এত ভেজালে পছন্দ করে, ভেজানো পছন্দ করে। বিরক্ত ভজবাবু কথার আর সময় ছিল না। কই মাছগুলো তুলছি, ঠিক তখনই এই সময় যত কথা। বড়দের গম্ভীর ভাবে বললেন, রাগ করবেন না ভজবাবু, আপনার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? ভজবাবুর হাত থেকে একটা মাছ লাফিয়ে পালিয়ে গেল। সেটাকে শোঁ করে ট্যাঁকে গুঁজে ফেললো কানাই। যাক, বাঁচানো যায়, যদি বাঁচানো যায়। বড়দাচরণ বিষণ্ণ করলেন, খুব খারাপ ধরনের অ্যাক্সিডেন্ট। বাজারে আসার পথে আপনার বাড়ির পাশ দিয়ে যখন আসছিলাম, তখনই শুনি ভেতরে তুমুল চেঁচামেচি হচ্ছে, বহু লোকের ভিড়। আপনি একটু তাড়াতাড়ি চলে যান। ভজবাবু আর কই মাছের দিকে ফিরেও চাইলেন না। সর্বনাশ বলে চেঁচিয়ে উঠে বাড়ি মুখে রওনা হলেন। ভজবাবু বাড়ির কাছাকাছি যখন এসে পৌঁছেন, তখন শ্রুতিধর ঘোষ আর ফচকে ফটিকের সঙ্গে রাস্তায় দেখা। শ্রুতিবাবু একগাল হেসে ভজবাবু বললেন, পড়ে গেছেন। ভজবাবু হন্তদন্ত হয়ে উঠে বললেন, মরে যায়নি তো? শ্রুতিবাবু একটু চিন্তা করে বললেন, না বোধহয়। তখন ভজবাবুর বাধা একটা প্রশ্ন এলো। উদ্বিগ্ন হয়ে বললেন, কে পড়েছে বলুন তো? পিসিমা। হতাশ হয়ে ভজবাবু বললেন, ও তাই বলুন, উনি তো রোজই পড়েন, সেটা নতুন কথা কিছু না। শ্রুতিবাবু হেসে টেসে বললেন, গণেশবাবু গরুর দড়ি চুরি করেছিলেন ফাঁসি যাওয়ার জন্য। ধরা পড়ে খুব নাকাল হচ্ছেন রাঘববাবুর কাছে। রাঘববাবু বলেছেন, এবার থেকে যেন গণেশবাবু ফাঁসি যাওয়ার জন্য নিয়মিত বাজার থেকে নতুন দড়ি আনিয়ে নেন। ভজবাবু বললেন, আর কিছু হয়েছে? শ্রুতিবাবু একটু চিন্তা বললেন, হয়েছে, কিন্তু কি যেন সেটা ফটিক কি যেন ইলেকট্রিক দিয়ে কি যেন একটা হলো। ফটিক বলল, পুরুত মশাই শক খেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন, নাকে শক খেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, শ্রুতিবাবু উঠলেন। আর দুঃখবাবুকে মনোজ ইংরেজি চিকিৎসা ঠাকুর মনোজ দুঃখবাবুকে মনোজ ঠাকুরজির ইংরেজি ইউজ করলেও দুঃখবাবু পারেননি। আর কিছু আরো চান? শ্রুতিবাবু ভারী অবাক হয়ে গেলেন। ফটিক বলে, আরো একটা আছে। কি যেন মনে করতে পারছেন না শ্রুতিবাবু। তার তো ওটা আমি বদ রোগ। সেই কাকটার কথা ফটিক মনে পড়ল। হ্যাঁ, একটা কাক। ভজবাবু আর দাঁড়ান না, দৌড়ে বাড়ির দিকে এগোতে থাকেন। এদিকে ততক্ষণে ঠাকুরজি গোবর থেকে তুলে স্নান করানো হয়েছে। সতীশ ভরদ্বাজ জ্ঞান উঠে বসে গরম দুধ খাচ্ছেন। দুঃখবাবু তার ঘরে বসে ইংরেজি খুলে প্রাণপণে খুঁজে চলছেন। ঠাকুরজি শব্দে ইংরেজি খুঁজে পাচ্ছেন না। সরোজ একবার সিস্টার ইন ল বলায় ভারী রেগে গেছিলেন তার উপর। গণেশবাবু নিজের ঘরে শুয়ে কড়ি কাঠের দিকে চেয়ে আছেন। রামু চশমা চোখে হ্যারিকেন খুঁজতে বেরিয়েছিল। খুব ঠাহর করে দেখে সে মাঠ থেকে
হরশঙ্কর গোলে একটা মোষকে ধরে এনে চুপি চুপি গোয়ালে বেঁধে রেখে এখন কদম গাছের তলায় বসে কাঁচা মুলো দিয়ে মুড়ি খাচ্ছে। রাখো রাখোবাবুর অফিস যাওয়ার সময় হয়েছে, কিন্তু হঠাৎ খেয়াল করে দেখেন স্নানের সময় যখন গেঞ্জি ছেয়েছেন সেই গেঞ্জির সঙ্গে পৈতেটাও খুলে গেছে। কিরিমিরিয়া সেই গেঞ্জি কেচে শুকোতে দেওয়ার সময় বাজে সুতো হয়ে সেটা কোথায় গুটি ব্যাগে ফেলে দিয়েছিল। বজ্জাত সেই কাকটা পৈতে মুখে নিয়ে পেঁপে গাছের ডালে বসে আছে। এখন দেখা যাচ্ছে পৈতেটা গাছের ডলায় ঝুলছে। তাই দেখে মনোজের ঠাকুমা রেখাবৃতের নৈবৃত্ত সাজিয়ে পেঁপে তলায় রেখে প্রণাম করছে। গলায় পৈতে না থাকায় রাঘব কথা বলতে পারছেন না, কিন্তু বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দ মুখে ভয়ঙ্কর রাগারাগি করছেন। তার হাত পা ছুঁড়ছেন, মুখে নানা রকম অঙ্গভঙ্গি, কখনো গাধা, কখনো গরু, কখনো বোকা, এই শব্দগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছেন। বাবা কখন কি বলছে তাই নিয়ে মনোজ, সরোজ আর পুতুল তিনজনে এক কোণে দাঁড়িয়ে বাজি ধরছে। যেমন একবার রাঘবের মুখটা এর মুখ করে উচ্চারণ করায় সরোজ বলল, বাবা এখন ঘেউ ঘেউ করলো। পুতুল বলল, দূর, ও তো কুকুরের দাঁত। বাবা বললো, ধ্যাত্তেরি, মোটেই না। মনোজ বলে, বাবা ওভাবে ঢেকুর তোলে। রাখো একটা ই করলেন। মনোজ বলল, পাজি। পুতুল হাই হাই, কি বললো বাবা? সব না, আমাদের বাবা বাড়ি থেকে বেরোতে বলেছে। ব্যায়ামবীর এবং বৈজ্ঞানিক হারাধন ভূতে বিশ্বাস করে না। নানা রকম চেঁচামেচি আর শুনে লাইব্রেরি থেকে বেরিয়ে এসে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করছিল। কিরকিরিয়া গিয়ে তার পা ধরে কেঁদে বসলো। ও হারা দাদু গো, এ বাড়িতে কি সব হলো গো? একটা কাকভূত এসে বড়দাদার পৈতে নিয়ে গেল গো। বড়দাবু কথা বলতে পারবে না গো। হারাধন কাকটার দিকে চেয়ে বললেন, কাকভূত? কাকভূত কথাটা কেমন যেন চেনা চেনা ঠেকছে, অনেকটা চাগম কিংবা লাউড়ের মতো। হয়েছে কি, হারাধন শুধু ব্যায়ামবীর নয়, সে ব্যায়াম জানে, কুস্তি, বক্সিং, জুডো, ক্যারাটেও জানে। আবার বৈজ্ঞানিক হিসেবে রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, বলবিদ্যা, উদ্ভিদবিদ্যা ইত্যাদি সব কাজের কাজ। তার গবেষণার পেছনে উদ্ভিদবিদ্যার নানা পরীক্ষা চালানোর একটা আলাদা বাগান আছে। সেখানে অনেক কিছু কিম্বুত গাছ রয়েছে। তার মধ্যে একটা গাছ আছে চাগম গাছ, আর একটা আছে লামড়ো। অর্ধেক ধান আর অর্ধেক গমের বীজকে বৈজ্ঞানিক উপায়ে জুড়ে দিয়ে একটা সংকর বীজ তৈরি করে সে তার নাম দিয়েছে চাগম। অর্ধেক লাউ বীজের সঙ্গে অর্ধেক কুমড়ো বীজ জুড়ে লামড়ো গাছের বীজ। চাগম আম লামড়ো দুটো বীজ থেকেই গাছ বেরিয়েছে বটে, তবে এখনো তাতে কোনো ফল ধরেনি। চাগম বা লামড়ো কেমন হয় তা জানার জন্য শহর শুদ্ধ সব লোক অধীর হয়ে অপেক্ষা হচ্ছে। হারাধনের পা ধরে কিরমিরা বিলাপ করছে, বাড়িতে কাকভূত থাকলে আমি মরে যাবো গো। ও হারা দাদু গো, আমি মরে গেলে তোমার চাগম আর লামড়োর ঘন্ট কে চেখে দেখবে গো। হারাধন গম্ভীর মুখে কিরমিরার হাত থেকে পা ছাড়িয়ে নিজের বাগানের দিকে চলে যেতে উঠলো। ওটা কাকভূত নয় রে কিরমিরা, ওটা ওটা হয় কাক না হয় ভূত। সতীশ বর্দার একটু সুস্থ হয়ে রাখাবড়ুর জন্য নতুন পৈতৃক গ্রন্থে দিচ্ছিলেন। শেষ গ্রন্থিতা দিতে দিতে গম্ভীরভাবে বললেন, ভূত। রাখবাবু সতীশ বর্দের হাত থেকে পৈতৃক কেড়ে নিয়ে বললেন, 38। গলায় পড়েই বললেন, কাক। সতীশ ভরদ্বাজ মাথা নেড়ে বললেন, ভূত। ওকে আমি বিশুদ্ধ সংস্কৃত বলতে শুনেছি নিজের কানে। রাখবাবু বললেন, কাক? নোংরা, বজ্জাত, পাছি, ছুঁচো একটা কাক, নিজের চোখে দেখেছি। সতীশ ভরদ্বাজ বললেন, ভুল দেখেছেন। রাখবাবু বললেন, ভুল শুনেছেন। সতীশ ভরদ্বাজ বললেন, না। রাখবাবু বললেন, আমার ওই একই কথা, না। সতীশ ভরদ্বাজ বললেন, ওটা যে ভূত, এ প্রমাণ তো করতে পারবেন? রাখবাবু বললেন, হ্যাঁ, করছি। বলে পেল্লায় চেঁচিয়ে ডাকলেন, মনোজ। মনোজ গুটিয়ে গুটিয়ে এগিয়ে এলো। কি? তোর গুলতিটা নিয়ে আয় তো।
আর বেশ ভারী দেখে কয়েকটা পাথর আনিস, কাকটাকে উচিত শিক্ষা দেওয়া উচিত। মনোজ দৌড়ে তার গুলতি আর কয়েকটা পাথর নিয়ে এলো। রাখাও বড়সড় একটা পাথর গুলতিতে ভরে টিপ করতে লাগলেন। মনোজের ঠাকুমা যে নৈবেদ্য রেখে গেছেন, কাকটা উঠোনে এসে তা নেমে তা খাচ্ছিল। মনোজ সহজ মনোজ আর পুতুল বাবার হাতে টিপ বেড়ে দম বন্ধ করে বসে আছে। ও সরোজও সঙ্গে ছিল। সরোজ বলল, বাবা ঠিক লাগাবে। মনোজ বলছে, না, পারবে না। পুতুল বলল, তিনবারের বার পারবে। ঠিক সময় পেঁপে গাছের দেয়াল টপকে একটা টুপিওয়ালা মুখ উঁকি মারল। সরোজ মনোজ সবাই একসঙ্গে চেয়েছিল, চাক্কুদা। রাখৌর কাকটাকে টিপ করতে করতে বিরক্ত হয়ে বললেন, কাজের সময় বড্ড বিরক্ত করিস তোরা। এই কাকটাও অসম্ভব বজ্জাত, কিছুতেই এক জায়গায় স্থির হয়ে বসছে না। চাকু খুব ভালো ফুটবল খেলে, জুডো জানে, বক্সিং করে, ব্যায়াম করতে আর প্যাঁচ শিখতে সে রোজ লুকিয়ে লুকিয়ে ব্যায়ামবীর হারাধনের কাছে আসে। তাকে সে লুকিয়ে আসতে হয় এই কারণে, কারণ চাকুর মামা গোয়েন্দা বড়জনের সঙ্গে মনোজের কাকা হারাধনের একেবারেই সদ্ভাব নেই। হারাধন আর বড়দাজন কেউ কাউকে দেখতে পারেন না। হারাধনকে নাম শুনেই বড়দাজন বৈজ্ঞানিক, হুঁ। আর আশ্চর্য, এই বড়দাচরণের নাম শুনে হারাধন অবিকল একজন গোয়েন্দা, হুঁ। বড়দাচরণও কুস্তি, বক্সিং, জুডো ইত্যাদি নাকি ভালোই জানেন। তবে এসব ব্যাপারে বড়দা আর হারার মধ্যে কে শ্রেষ্ঠ তার কোনো মীমাংসা হয়নি। চাকু দেয়ালের ওপর মুখ তুলে বাড়ির ভেতরটা ভালো করে দেখে নিয়ে মুখে আঙুল পুড়ে পুরো দুটো শীষ দিল। শীষের শব্দ হতে না হতেই দেয়ালের ওপর বড়দার মুখটা ভেসে উঠল। তিনি বাড়ির ভেতরটা দেখতে লাগলেন। মনোজ ফের চেঁচালো, গোয়েন্দা কাকু! রাখো মনোজ রাখো রাখো মনোজ ফের চেঁচালো, গোয়েন্দা কাকু! রাঘববাবু চাকু বা বড়লোকজনকে লক্ষ্য করেননি। তিনি অতি নিবিষ্ট মনে গোলটির তাকের মধ্যে কালকে আনার চেষ্টা করেছেন, কিন্তু নচ্চার কাকটা কিছুতেই স্থির থাকছে না, কেবল লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। মনোজ সরোজের চেঁচামেচি শুনে বিরক্ত রাঘববাবু বললেন, একটু চুপ করবি? কনসেন্ট্রেশন নষ্ট করলে লোকে কি করে জরুরি কাজ করবে? যতক্ষণ না কাকটার গায়ে না লাগছে আমি ততক্ষণ অফিস যাবো না বলে মনে মনে প্রতিজ্ঞা করছি। কাকমারা ভুলে সরোজ, মনোজ, পুতুল হাঁ করে দেখছে। গোয়েন্দা বড়দাচরণ চাকু দেয়ালের উপর উঠে দাঁড়িয়েছে। দুজনে দেয়াল টপকানো দিয়ে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। সাধারণত গোয়েন্দা বড়দাচরণ কখনো সদর দরজা দিয়ে ঢোকেন না। তাকে নাকি গোয়েন্দার বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। লোকে গোয়েন্দা বলে খাতির করি না। গোয়েন্দাদের আচার আচরণে একটা রহস্যময় না থাকলে সেই গোয়েন্দাকে মানবেই বা কেন? গোয়েন্দারা কোনো সহজ পথে চলবেন না, সহজ পথে হাঁটবেন না, সহজভাবে ভাববেন না, সহজ চোখে চাইবেন না। সবসময় এমন একটা আচরণ করতে হবে যাতে লোকে চমকে, আঁতকে, ভয় খেয়ে বা ভিড়মিকে যায়। তাই গোয়েন্দা বড়চরণ বেশিরভাগ বাড়ির দেয়াল টপকে জানলার শিক বেয়ে ঢোকেন। শোনা যায় এক বাড়িতে নাকি শীত কেটেও ঢুকেছিলেন। তবে চেনাশোনা লোকের বাড়ি না হলে তিনি এতটা করেন না। যাই হোক, বড়দা যখন দেয়ালের ওপর উঠে গলা থেকে ঝোলানো একটা বাইনোকুলার চোখ লাগিয়ে চারিদিকে দেখছিলেন, তার সেই দেখা আবার দেখছিল সরোজ, মনোজ, পুতুল, সতীশ, ভরদ্বাজ। ঠিক সেই সময় স্নানের ঘর থেকে বেরিয়ে ঠাকুরজি ভেজা পায়ে আর একবার পড়ি পড়ি করেও সামলে নিয়ে দাঁড়িয়ে চাকু আর বড়জনকে দেখতে পেলেন। রাঘববাবুর ব্যবহারে বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন, কেউ কি নেই যে কাকটাকে এক জায়গায় একটু ধরে স্থির করে রাখবে? কাকটার খাওয়া হয়ে গেছে, এবার সে একটা উড়াল দিয়ে উঠে ফের পেঁপে গাছে উঠে গিয়ে বসলো।
রাঘব বললেন, এইবার এইবার। বলতে বলতে পেঁপে গাছের দিকে কাকটাকে টিপ করতে গিয়ে তিনি দেয়ালে মামা মামা ভাগ্নের মূর্তি দেখে প্রচন্ড চমকে উঠলেন। কে রে? হ্যাঁ, কার এই সাহস যে দেয়ালে উঠেছিস? তাক করা গুলতি থেকে আর সেই গর্জন শুনে তৎক্ষণাৎ চাকু পচাং করে দেয়ালের ওপিটে লাফিয়ে পড়ল। বরদাচরণ তা পারলেন না। চাকু চাকু ছেলে মানুষ, সে হালকা সুরে যত লাফঝাপ করতে পারে, বড়দাচরণ তা পারেন না। এই বয়সে লাফ টাপ দিলে নির্ঘাত হাত পা ভাঙবে বলে তিনি বাইনোকুলারটা ফেলে দুটো তার উপর দিয়ে তুলে বললেন, সারেন্ডার সারেন্ডার, গুলতি ছুড়বেন না, আমি বড়দাচরণ। ও বড়দাবাবু, বলে গুলতি নামিয়ে বললেন। বললেন, কি খবর? বড়দাচরণ বললেন, খবর খুব সাংঘাতিক, আমি তদন্ত করতে এসেছি। তদন্ত? কিসের তদন্ত মশাই? বলছি, বলে বড়দাচরণ দেয়াল থেকে নামার উপায় খুঁজতে লাগলেন। দেয়ালটা মস্ত উঁচু, চাকু লাফ দিলেও বরদাচরণ তা করতে ভরসা পাচ্ছে না। তাই খুব সাবধানে দেয়ালের উপর দিয়ে হেঁটে পেঁপে গাছটার কাজ বরাবর যেতে থাকেন। ইচ্ছে ইচ্ছে পেঁপে গাছ ধরে নিচে বেয়ে নামবেন। বড়দেওয়ান বলে উঠলেন, উহু উহু, বড় নরম গাছ, ভেঙে যাবে। গাছে আবার কাকভূত বসে আছে। রাঘব বললেন, ভূত নয়, কাক। সতীশ ভরদ্বাজ বললেন, ভূত। কাক। সতীশ ভূত। কাক। ভূত। কিন্তু মীমাংসা হল না বলে দুজনে দুজন দিয়ে কাকটা কটমট করে ছেড়ে উঠলেন। এদিকে বড়দেওয়ান কাকটার কথা জানতেন না। পেঁপে গাছের সহনশীল সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। যেই পেঁপে গাছের ডগাটা ধরতে গেছেন, অমনি ভুতুরে কাকটা বলে উঠলো, খাওয়ার কার? হুম। সত্যি মাথায় বললেন, শুনলেন তো, পরিষ্কার বললো, খবরদার। রাখো বললেন, ওটা কাকের ডাক। বড়দেওয়ান বললেন, হুস হুস। কাক বলল, ক্যা? বড়দেওয়ান, চোপড়াও কেলো ভূত, যা, পালা পালা, যা। কাকটা বললো, কটর কটর। সতীশ ভাই বলছে, শুনুন, বলছে কেটে পড়ো, কেটে পড়ো। বড়দা যখন ট্যাঙ্ক থেকে রিভলভার বার করে ফেলেছেন, কাকটাকে শাসনে বললেন, দেব খুলিয়ে দিয়ে, যা বলছি। কাকটা হুস করে বড়দাজনের মাথার উপর একটা রাম ঠুকুর মারলো। বড়দাজন পেঁপে গাছের ডগা শুদ্ধ ভেঙে ধারাম করে উঠোনে পড়লেন। সেই শব্দে বাড়ি মায়ে দৌড়ি চেঁচামেচি পড়ে গেল। বামা সুন্দরী এসে বড়দাচনকে হাত ধরে টেনে তুললেন। কেন বাবা বড়দা, সামনে সদর দরজা থাকতে দেয়াল টপকাতে গেলে? বড়দাচরণ নিজের কোমরে হাত দিয়ে মালিশ করতে করতে ব্যথার মধ্যে বললেন, তাতে কি মাসিমা, গোয়েন্দাদের কত রিস্ক নিতে হয়। এ তো দেয়াল থেকে পড়া দেখলেন, সিমলায় একবার পাহাড় থেকে পড়তে হয়েছিল। চলন্ত ট্রেন বা মোটর থেকেও কতবার লাফ দিয়েছি, গোয়েন্দাদের ব্যথা লাগে না। কাকটা আবার দেয়ালে বসেছে পৈতে গলায়। বামা সুন্দরী তাকে আরেকবার হাত জোর করে নমস্কার করে ঘরে চলে গেলেন। রাঘববাবু গুলতিটা নামিয়ে বললেন, না, এ কাকটা খুবই ডেঞ্জারাস দেখছি। গুলতি মারলে হয়তো আবার রিভেঞ্জ নিতে তেড়ে আসবে। তবে সতীশ বাবু খুব সজ্জান্ত হাসি হাসলেন, বললেন, সাক্ষাৎ ব্রাহ্মণ ভূত। বড়দেওয়ান পিস্তলটা ছিটকে পড়েছিল জবা গাছের গোড়ায়। সরস সেটাকে কুড়িয়ে শুট করে মনোজের হাতে চালান করে দিল। মনোজ জামার তলায় লুকিয়ে নিয়ে পুতুলের হাতে পাচার করলো। পুতুল সেটা নিয়ে নিজের পুতুলের বাক্সে ন্যাকড়া চাপা লুকিয়ে রেখে ভালো মানুষের মুখ করে ঘর থেকে বেরিয়ে হলো। বড়দের যেন অবশ্য পিস্তারের কথা খেয়াল হলো না। পড়ে গিয়ে তার ঘিলু নড়ে গেছে, মাথা ঝিমঝিম করছে। নিতান্ত গোয়েন্দাদের অজ্ঞান হতে নেই, তাই বলে তিনি অজ্ঞান হয়নি। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে তিনি বারান্দায় রাঘববাবুর মুখোমুখি বললেন, ব্যাপারটা খুব জরুরি এবং গোপনীয়। আমি একটা পুরনো ফটোগ্রাফের সন্ধানে এসেছি আপনার বাসায়, একটা ছোট ছেলের ফটোগ্রাফ। সেই বুঝতে পারলে, সেই ফটোটা কার গল্পটা বলেছিলাম, একটা ফটো সেই নিয়ে হচ্ছে।
যাই হোক, গল্পটা কেমন লাগলো তোমরা জানাবে। যদিও একটু ফটোমটো গল্প, তবু তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে, কারণ গল্পটা তো যাত্রার লেখা নয়, এটা একদম কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প। তা বন্ধুরা, আজকের মতন চলি, পরে আবার এই গল্পের তৃতীয় অংশটা পড়ে শোনাবো, বরদাচরণের পড়ে যাওয়ার শব্দে কি হলো সেই ঘটনা। রাখি তাহলে, টাটা।